গয় গল্পের নতুন একটি এপিসোডে আবারও আপনাদেরকে স্বাগতম। আজ আমরা সম্পূর্ণ নতুন একটি গল্প শুরু করতে যাচ্ছি। গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। আপনারা কোন ধরনের মানুষদেরকে প্রেফার করেন? এমন কেউ যে কিনা নিজের স্বার্থ উদ্ধারের জন্য আপনাকে কষ্ট দিতে পারে, নাকি এমন কেউ যে আপনাকে কষ্ট থেকে রক্ষা করার জন্য পুরো পৃথিবীকে এলোমেলো করে দিতে পারে? রাজবাড়ি নিয়ে সবার মধ্যে অদ্ভুত ধরনের কথা প্রচলিত ছিল। এখানে নাকি ভূতের আনাগোনা আছে। রাজার 3 জন ছেলে ছিল, যাদের মধ্যে একজন অনেক বেশি জ্ঞানী ছিল, কিন্তু সে সবসময় অসুস্থ থাকত। দুজন মার্শাল আর্টে পারদর্শী ছিল এবং তৃতীয়জন এত বেশি সুন্দর ছিল যে তার সৌন্দর্যে সবাই মুগ্ধ হয়ে যেত। কিন্তু তার চারিত্রিক সমস্যার কারণে সে রাজার এক কনকিউবাইনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে, যার কারণে প্রিন্সেস সরুর জন্ম হয়। রাজা যখন এই কথা জানতে পারে, সে প্রচণ্ড রাগে ফুঁসতে থাকে। রাজকুমার এবং সেই কনকিউবাইনকে কঠোর শাস্তি প্রদান করা হয়, কিন্তু এই বাচ্চাটাকে রাজা হত্যা না করার সিদ্ধান্ত নেয়, কারণ তার শরীরে রাজরক্ত প্রবাহিত হচ্ছে, আর তাছাড়া বাচ্চাটা অনেক ছোট। রাজা তখন সবচেয়ে নিম্ন স্তরের দাসীর দ্বারা বাচ্চাটার লালন পালন করতে বলে। তিনি ওর নাম দেন সরু, যার অর্থ দুঃখ এবং যন্ত্রণা। রাজার আদেশ ছিল কোনোভাবেই যেন সরুকে তার সামনে না আনা হয়। কিন্তু সমস্যা দেখা দেয় যখন সরু হঠাৎ করেই ভূত দেখতে শুরু করে। সে সবসময় ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে। ধীরে ধীরে মানুষের মাঝে কথাগুলো ছড়িয়ে পড়তে থাকে, যার কারণে রাজপরিবারের বদনাম হচ্ছিল। রাজা অবশেষে বিরক্ত হয়ে নির্দেশ দেয় যেন সরুকে জেলখানায় বন্দি করা হয় এবং যেন তাকে খাবার না দিয়ে মেরে ফেলা হয়। এভাবে কেটে যায় 9টা দিন, কিন্তু 10ম দিনের দিন অদ্ভুতভাবে মহলের উপরে বজ্রপাত হতে থাকে, যার কারণে মহলের সবখানে আগুন লেগে যায়। সেখানে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু অদ্ভুতভাবেই সরু বেঁচে যায় এবং তারই সাথে খুবই ভৌতিক এবং অদ্ভুত একটা সুর বাজতে থাকে এবং সেখানে অসংখ্য ডিমন চলে আসে। তারা সবাই সরুকে খেতে চাচ্ছিল, কারণ সরুকে খেতে পারলে তাদেরকে একটা শরীর দেয়া হবে এবং তারা অশরীরী থেকে মানুষে রূপান্তরিত হতে পারবে। তারা একে অপরের সাথে মারামারিতে লিপ্ত হয়, কিন্তু তাদের মাঝে সবচেয়ে ভয়ঙ্কর এবং শক্তিশালী ডিমন একে একে অন্য সবগুলোকে খেয়ে ফেলতে থাকে। শেষ অবধি সরুকে খাওয়ার জন্য তার পেটে জায়গা থাকে না, তাই সেই ডিমনটা সরুর চোখ দুটোকে নিয়ে নেয়, যার কারণে সরু অন্ধ হয়ে যায়। দুঃস্বপ্ন দেখে সরু ঘুম থেকে জেগে ওঠে। সে মনে মনে ভাবতে থাকে, ইদানিং আমি অনেক বেশি দুঃস্বপ্ন দেখছি, নিশ্চয়ই খারাপ কিছু হতে চলেছে। এরপরে আমরা সরুর রুমটা দেখতে পাই, যেখানে অসংখ্য ডিমন ঘোরাফেরা করছে এবং যারা সরুকে বলছে, আমি তোমাকে খেয়ে ফেলতে চাই। সরু তখন মনে মনে বলতে থাকে, আমি চাই না আমার কারণে আর কারো ক্ষতি হোক। এরপরে গল্পের নায়ককে দেখানো হয়, যে প্রচণ্ড রাগে মহলের বাইরে বেরিয়ে যাচ্ছিল। সে প্রচণ্ড পরিমাণে রাগান্বিত ছিল, কারণ রাজা তার সাথে ধোঁকা করেছে। এতদিন যাবৎ সে যুদ্ধের ময়দানে ছিল এবং রাজার পক্ষ নিয়ে সে যুদ্ধ করেছে। রাজা তাকে ওয়াদা করেছিল, সে যদি যুদ্ধে জয়লাভ করে তাহলে সে তার রাজকুমারীকে তার সাথে বিয়ে দেবে। রাজকুমারী গারান এত বেশি সুন্দর ছিল যে সে তাকে প্রথমবার দেখেই তাকে ভালোবেসে ফেলেছিল। যুদ্ধের পর ফেরত এসে সে যখন রাজাকে বলে, আমি যুদ্ধে জয়লাভ করেছি, প্রিন্সেস গারানকে কথা মতো এখন আমার সাথে বিয়ে দিন। রাজা তখন তাকে হেসে বলে, আমি বলেছিলাম তোমাকে আমি একজন প্রিন্সেস দেব, গারানকে তোমার সাথে বিয়ে দেওয়ার কথা আমি কখনোই বলিনি। তুমি বরং সরুকে বিয়ে করো। তার মাথায় যেন তখন আকাশ ভেঙে পড়ল। রাজার সামনে কিছু বলতে না পারলেও সে বাইরে এসে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। সে তার সহযোগীকে বলতে থাকে, আমি যুদ্ধের ময়দানে দিনের পর দিন পরিশ্রম করেছি কেবলমাত্র গায়রানকে পাওয়ার আশায়, আর এখন রাজা কিনা আমাকে বলছে ওই ভূতনিকে বিয়ে করতে। ওর আশেপাশে যে যায় সেই মারা যায়, এটা কে না জানে। ওই মেয়ে অভিশপ্ত। আমি কোনোদিনও ওই ভূতনিকে বিয়ে করব না। আমি আমার অপমানের বদলা নেব। তার সাথে থাকা সহযোগী তখন তাকে শান্ত করার চেষ্টা করতে থাকে এবং তাকে বলে, তুমি কি জানো তোমাকে রাজা এত সহজে কেন অপমান করতে পেরেছে? কারণ তোমার কোনো শক্তি নেই। এ কথা শুনে সে বেশ ক্ষেপে যায় এবং তার সহযোগীর কলার ধরে ফেলে। তার সহযোগী তখন তাকে বলে,
আমি সত্যি কথা বলছি। যদিও তোমার পরিবারের আগে নাম ডাক ছিল, কিন্তু এখন তার কিছুই নেই। তাই তুমি যদি ক্ষমতা অর্জন করতে চাও, এখনই তার মোক্ষম সুযোগ। প্রিন্সেস সোরুকে বিয়ে করলেই যে তোমার তার সাথে থাকতে হবে এমন না। বিয়ের পরে তুমি তাকে দূরে কোথাও পাঠিয়ে দিও, এবং সুযোগ মতো যথেষ্ট ক্ষমতা অর্জনের পরে তুমি গায়রানকে নিজের প্রথম স্ত্রী বানিও। তোমার নাম রয়্যাল ফ্যামিলিতে যুক্ত হবে। ভালোভাবে ভেবে দেখতে পারো, এটাই সবচেয়ে সহজ পথ। জাহিয়ন প্রথমে রাজি হতে না চাইলেও ভালোভাবে চিন্তা করে সে তার সহযোগীর বুদ্ধিতেই রাজি হয়ে যায়। জাহিয়ন তখন প্রতিজ্ঞা করে সে তার সাথে হওয়া অপমানের বদলা নেবে। এরপরে সোরু যেখানে থাকে সেই জায়গাটাকে দেখানো হয়, যেটা জনমানবহীন একটা জায়গা। সহজে সেই বাড়িটার আশেপাশে কেউ যেতে চায় না, এবং ঘরের ভেতর প্রেতাত্মারা ঘুরপাক খাচ্ছে। তাদের মধ্যে একজন হঠাৎ বলে উঠল, যতই সময় যাচ্ছে আমাদের ক্ষুধা ততই বৃদ্ধি পাচ্ছে। সোরু তখন তাদের দিকে হাত বাড়িয়ে দেয় এবং বলে, আমি তোমাদেরকে 1000 বার বলেছি, দয়া করে তোমাদের যা পছন্দ তোমরা নিয়ে নাও এবং এই জাহান্নামের জীবন থেকে আমাকে মুক্তি দাও। আত্মাটা তখন তাকে বলতে থাকে, কিন্তু তোমাকে নিষিদ্ধ করা হয়েছে। তোমাকে আঘাত করলে আমি মৃত্যুবরণ করব। ব্যাপারটা কি বিরক্তিকর। এর বদলা আমার কিভাবে নেওয়া উচিত? পেয়েছি। বাড়ির কাজের লোকগুলোকে যদি ফাঁসি দেই অথবা তাদেরকে যদি ছিন্ন ভিন্ন করে ফেলি, তাহলে হয়তো আমার রাগ কিছুটা কমবে। এটা শুনে সোরু প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং তার কাছে অন্যায় করতে থাকে, দয়া করে আমাকে মেরে ফেলো, তবুও এই বাড়ির সাধারণ মানুষদেরকে তুমি আর ক্ষতি করো না। তার কথার কোনো উত্তর না দিয়ে আত্মাগুলো অনেক বিচ্ছিরিভাবে হাসতে থাকে। হঠাৎ করে সোরু দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পায় এবং সে একজন মানুষের গলার আওয়াজ শুনতে পায়, যা শুনে সে একেবারেই চমকে যায়। সোরুর মনে নেই সে শেষ কবে মানুষের গলার স্বর পেয়েছিল। দরজার বাইরে একজন মেয়েড দাঁড়িয়েছিল, যে তাকে বলে, রাজকুমারী আপনি কি উঠে গিয়েছেন? মহারাজ আপনাকে দেখতে চেয়েছে। এটা শুনে সোরু বেশ চমকে যায়। সে মনে মনে খুশি হয়ে যায়। সোরু ভাবতে থাকে, রাজা হয়তোবা অবশেষে তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। মেয়েডগুলো তাকে বলে, আমরা দুঃখিত, আমাদের হাতে বেশি সময় নেই। মেয়েডগুলো বেশ ভয় পাচ্ছিল এবং তারা একে অপরকে ধীরে ধীরে বলছিল, আমরাও কি অভিশপ্ত হয়ে যাব? সোরু তাদের ভয়ের কারণ বুঝতে পারে এবং সে মনে মনে ভাবে, এতে আসলে ওদের কোনো দোষ নেই। তারা সোরুকে অনেক সুন্দর কাপড় এবং গয়না পরাতে থাকে। কাউকে মৃত্যুদণ্ড দেয়া হলে তাকে এভাবে তৈরি করার কথা না। সে তখন একজন মেয়ের হাত চেপে ধরে এবং জিজ্ঞেস করে, তোমরা কি করছো? উত্তরে মেয়েটি তাকে জানায়, আমরা রাজার আদেশে আপনাকে বিয়ের জন্য সাজাতে এসেছি, কারণ আজকে আপনার হায়ুনজার সাথে বিয়ে ঠিক হয়েছে। সে তখন তাদেরকে বলে, ও আচ্ছা, সে নিশ্চয়ই অনেক বড় কোনো অপরাধ করেছে। উত্তরে মেয়েটি তাকে জানায়, এমন কিছুই না, সে একজন ওয়ার হিরো এবং যুদ্ধে বিজয়ের উপহার স্বরূপ সে আপনাকে চেয়েছে। সে তখন মনে মনে ভাবতে থাকে, এটা কখনোই সম্ভব না। সে নিশ্চয়ই গারানকে বিয়ে করতে চেয়েছিল। গারান এত বেশি সুন্দর যে তাকে দেখে মনে হয় সে স্বর্গের কোনো পরী। আমার কারণে আরও একজন নিষ্পাপ মানুষ মৃত্যুবরণ করতে যাচ্ছে। সেই আত্মাটা তখন আবারও সোরুর সামনে চলে আসে এবং সে সোরুকে জিজ্ঞেস করে, তোমার হাজব্যান্ডকে আমার কিভাবে মারা উচিত? আমি প্রথমে তাকে খাবো এবং এরপরে তার পরিবারের মানুষদেরকে খাবো। সোরুকে সাজানো তখনও কিছুটা বাকি ছিল। মেয়েডরা তখন তার কাছে অনুমতি চায়। সাজানো শেষ হয়ে গেলে মেয়েডরা তাকে নিয়ে ওয়েডিং হলের দিকে এগিয়ে যায়। ওয়েডিং হলের দিকে যেতে যেতে সোরু ভাবতে থাকে, এই পৃথিবীতে আমার জন্মই কেন হয়েছিল? আমাকে ছাড়া এই পৃথিবীটা আরও সুন্দর একটা জায়গা হতো। মানুষকে অকারণে আমার জন্য মরতে হতো না। যেই মুহূর্তে ওয়েডিং হলের দরজা খোলা হয়, তার সাথে থাকা আত্মাগুলো চিৎকার করতে করতে পালিয়ে যেতে থাকে। সোরু চোখে দেখতে না পারলেও অনুভব করতে পারছিল সে যেন একটা সূর্যের সামনে দাঁড়িয়ে আছে, যেই সূর্য অন্ধকারকে দূরীভূত করে দেয়। এরপরে দৃশ্যপট পরিবর্তন হয় এবং গলির মধ্যে একটা খুবই অদ্ভুত লোককে দেখানো হয়, যার চোখে মুখে রক্ত লেগে আছে। দুইজন ডিমন তখন তার কাছে চলে আসে এবং বলে, প্রিন্সেসের কাছে আমরা যতগুলো ডিমন রেখেছিলাম তা হঠাৎ করেই গায়েব হয়ে গিয়েছে। আমাদের মনে হচ্ছে কোনো ধরনের সমস্যা হয়েছে। আমাদের কি সেখানে গিয়ে চেক করা উচিত? লোকটা কিছুক্ষণ চুপ করে থেকে বলে, হ্যাঁ, সে যেন কোনো এক ধরনের ঘোরের ভিতরে আছে
এবং সে হঠাৎ করে বলে ওঠে, আমি অনেক বেশি ক্ষুধার্ত। অন্যদিকে ওয়েডিং হলে হায়ুনজা অপেক্ষা করছিল। দরজা খুলে যখন সোরু ভিতরে ঢোকে, সে একেবারেই অবাক হয়ে যায় এবং একই সাথে সে মুগ্ধও হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, তাহলে এটাই হচ্ছে সেই ঘোস্ট প্রিন্সেস। আমি ভেবেছিলাম তাকে দেখতে সত্যিকারের একটা ভূতের মতো হবে, কিন্তু সে তো দেখছি অনেক বেশি স্বাভাবিক। আর ও এত ছোট কেন? দেখে মনে হচ্ছে কেউ ছোট্ট বাচ্চাকে বড়দের কাপড় পরিয়ে এনেছে। সোরুও তার উপস্থিতি টের পেয়ে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তারা উভয়ই একে অপরকে দেখে চমকে ওঠে। গল্পটা আপনাদের কেমন লাগছে কমেন্টে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন, যাতে আমরা বুঝতে পারি এই গল্পটা আমাদের কন্টিনিউ করা ঠিক হবে কিনা। তাহলে আজ এই পর্যন্তই। কথা হবে এর পরের এপিসোডে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্পের সাথে থাকুন।